ভাবো তো কেমন হবে যদি কখনোই এমন একটা সময় আসে যখন আমাদের সূর্যের আকার ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকে এবং আগামী 100 বছরের মধ্যে সূর্য আমাদের পৃথিবীকে পুরোপুরি গিলে ফেলবে এবং আগামী 300 বছরের মধ্যে আমাদের এই পুরো সৌরজগৎটাই সূর্যের মধ্যে তলিয়ে যাবে। এই অবস্থায় আমাদের মানব জাতির বাঁচার একটাই উপায়, সেটা হচ্ছে আমাদের এই পুরো পৃথিবীকে ঠেলে তার কক্ষপথ থেকে বের করে নিয়ে গিয়ে আমাদের নিকটস্থ সোলার সিস্টেম আলফা সেঞ্চুরিতে স্থাপন করা। তো আজ আমি তোমাদের জন্য এমনই একটা অসাধারণ সায়েন্স ফিকশন সার্ভাইভাল মুভির গল্প নিয়ে হাজির হয়েছি। আশা করি তোমাদের সকলের কাছে এই মুভির এক্সপ্লেনেশনটি অনেক ভালো লাগবে। তো এভরিওয়ান, চলো আর দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের মুভির এক্সপ্লেনেশন। মুভির শুরুতে আমাদের 2058 সালের দৃশ্য দেখানো হয়, যখন কিনা গ্লোবাল ওয়ার্মিং এর ফলে পৃথিবীতে বসবাস করা একেবারে দুষ্কর হয়ে গেছে। অপরদিকে অবিশ্বাস্য হারে সূর্যের আকার বৃদ্ধি পাচ্ছে এবং আর আগামী 100 বছরের মধ্যে আমাদের এই পৃথিবী সূর্যের ভেতরে চলে যাবে এবং মানব জাতির আর কোনো অস্তিত্বই থাকবে না। ফলে আমাদের এই পৃথিবীকে বাঁচানোর জন্য সিদ্ধান্ত নেওয়া হয় যে সূর্য পৃথিবীকে গ্রাস করার আগে আমাদের এই পুরো পৃথিবীকে বিশেষ কিছু আর্থ ইঞ্জিনের সাহায্যে আমাদের এই সোলার সিস্টেমের থেকে বাইরে নিয়ে যাওয়া হবে এবং এই প্রজেক্টের নাম দেওয়া হয় দ্য ওয়ান্ডারিং আর্থ। এবং এই প্রজেক্টের জন্য বিশেষভাবে গঠন করা হয় একটি বৈশ্বিক সরকার, যার নাম দেওয়া হয় দ্য ইউনাইটেড আর্থ গভর্নমেন্ট। আর এই ইউনাইটেড আর্থ গভর্নমেন্টের পর্যালোচনায় শুরু হয় আমাদের দ্য ওয়ান্ডারিং আর্থ প্রজেক্ট এবং এই পৃথিবীর সকল দেশ মিলে পুরো পৃথিবীতে 10,000টি আর্থ ইঞ্জিন বসানোর কাজ শুরু করে। আর এই রকেটের মতো আর্থ ইঞ্জিনগুলোর কাজ হচ্ছে আমাদের এই পৃথিবীকে তার কক্ষপথ থেকে ঠেলে আমাদের এই সোলার সিস্টেমের বাইরে নিয়ে আসা এবং আমাদের পৃথিবীকে আমাদের নিকটস্থ একটি সোলার সিস্টেম আলফা সেঞ্চুরিতে নিয়ে যাওয়া। কিন্তু এর জন্য প্রথমে আমাদের এই পৃথিবীর ঘূর্ণন থামাতে হবে। কিন্তু এই পরিস্থিতিতে আমাদের পৃথিবীর প্রাকৃতিক দুর্যোগ এমনভাবে বেড়ে যাবে যে আমাদের এই পৃথিবীর পৃষ্ঠে বসবাস করা একেবারে অসম্ভব হয়ে পড়বে। আর তাই মহাকাশের প্রজেক্টের পাশাপাশি আন্ডারগ্রাউন্ড সিটি বানানোরও কাজ শুরু হয়, যেগুলোতে অন্তত কিছু সংখ্যক মানুষকে থাকার সুযোগ দিতে পারবে বিশ্ব সরকার, যতক্ষণ না আমাদের এই পৃথিবীর অবস্থা আবারও ঠিক হচ্ছে। এরপরে 3 বছর ধরে পৃথিবীর সকল ট্যালেন্টেড ইঞ্জিনিয়াররা কাজ করে সকল আর্থ ইঞ্জিন সহ সমস্ত প্রস্তুতি সম্পন্ন করে এবং এরই সাথে মহাকাশে পৃথিবীকে সঠিক পথে পর্যালোচনার জন্য একটি আন্তর্জাতিক স্পেস স্টেশন বিল্ড করা হয়। যে স্পেস স্টেশনটার কাজ হচ্ছে পৃথিবী কখন মহাকাশে কোন অবস্থায় থাকবে সেই তথ্যটা আগে থেকে বিশ্ব সরকারের কাছে পাঠানো। আর এই স্পেস স্টেশনের পাইলট এবং ইঞ্জিনিয়ার হিসাবে যেসব মহাকাশচারীরা যাবেন তাদের মধ্যে একজন হচ্ছে আমাদের এই গল্পের একজন প্রধান চরিত্র পেচিয়াং। এবার আমাদের দেখানো হয় পেচিয়াং স্পেস স্টেশনে যাওয়ার আগের দিন তার ছেলে লিও এবং তার শ্বশুর হানের সাথে সময় কাটাচ্ছে এবং সে হানের হাতে একটি কার্ড দিয়ে বলে এটা আপনাদেরকে আন্ডারগ্রাউন্ড সিটিতে যাওয়ার জন্য হেল্প করবে এবং সে হানের কাছে ক্ষমাও চায়, কেননা তার মেয়ে কিছুদিন আগে অসুস্থ হয়ে মারা গেছে। যাক, এরপরে দেখা যায় পৃথিবীর সকল আর্থ ইঞ্জিন চালু করার পরে পৃথিবী তার নিজের কক্ষপথ ছেড়ে মহাকাশের যাত্রা শুরু করেছে এবং ধীরে ধীরে পৃথিবী সূর্য থেকে দূরে এবং বৃহস্পতি গ্রহের দিকে যাচ্ছে। অপরদিকে পৃথিবী পৃষ্ঠে বড় বড় সুনামি দেখা দেয় এবং সূর্য থেকে দূরে যাওয়ার ফলে পৃথিবীর তাপমাত্রা ধীরে ধীরে কমতে শুরু করে এবং পৃথিবীতে অনেক মানুষ বরফে জমে যেতে থাকে। তাই দ্রুত নির্দিষ্ট সংখ্যক মানুষকে পৃথিবীর নিচে আন্ডারগ্রাউন্ড সিটিতে নিয়ে যাওয়া হয়। এরপরে পেইচিয়াং আন্তর্জাতিক স্পেস স্টেশনে যাওয়ার 17 বছর পরের দৃশ্য দেখানো হয়, যেখানে লিউ এখন বড় হয়ে গেছে এবং সে একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট। তো আজ তার বাবা স্পেস স্টেশন থেকে পৃথিবীতে ফিরে আসবে। লিউ তাই আন্ডারগ্রাউন্ড সিটি থেকে বাইরে যাওয়ার জন্য তড়িঘড়ি করে রেডি হয়ে বের হয় এবং তার বোন ডোডোর স্কুলে গিয়ে সে তাকেও সাথে নেয়। ডোডোকে মূলত হানের নানা ছোটবেলায় কুড়িয়ে পায় এবং পরে তাকে সাথে করে আন্ডারগ্রাউন্ড সিটিতে নিয়ে এসেছিল। আমাদের দেখানো হয় লিও এবং ডোডো অনেক খুশি ছিল, কেননা 17 বছর পরে আজ তারা আবারও মাটির উপরে পৃথিবী পৃষ্ঠে যাবে এবং লিউ আবারও তার বাবাকে দেখতে পাবে। এরপরে তারা ইগে নামে একজন লোকের কাছে চলে যায়, যে কিনা চোরা কারবারির ব্যবসা করত। লিউ তার জন্য ডোটোর জন্য একটা ফেক আইডি কার্ড বানিয়ে নেয় এবং মাটির উপরে যাওয়ার জন্য তাদের চুরি করে আনা এক ধরনের স্পেশাল স্যুট একদিনের জন্য ভাড়া নেয় এবং লিউ যেহেতু একজন ট্রেনি মেকানিক তাই তার স্যুট এবং আইডি কার্ড আগের থেকেই ছিল। এরপরে তখন যারা বাইরে যাচ্ছিল তাদের কথা থেকে শুনতে পায় তারা একদিনের জন্য নয় বরং বেশ কিছু দিনের জন্য বাইরে যাচ্ছে। আর এটা শুনে তাদের মধ্যে মারামারি বেঁধে যায়। লিও এখানে ছোট্ট একটা বোম ব্লাস্ট করে ডোডোকে নিয়ে ইগির কাছ থেকে পালিয়ে যায়
ইগির দলও তাদেরকে ধাওয়া করে, কিন্তু ধরা পড়ার আগে লিও এবং ডোডো উপরে যাওয়ার লাইনে এসে দাঁড়িয়ে পড়ে। আর এখানে ইগি তাদের কিছুই করতে পারবে না, কেননা এটা করলে তাদের চোরাকারবারিতে ধরা পড়ে যাবে। এরপরে লিও এবং ডোডো একটা স্পেশাল এলিভেটরে করে সবার সাথে বাইরে চলে আসে। আর এখানে আমরা দেখতে পাই পৃথিবী পৃষ্ঠ পুরাই বরফে ঢেকে গেছে এবং তাপমাত্রা -80°C-এরও নিচে নেমে গেছে। এরপরে আমরা দেখতে পাই লিও ডোডোকে নিয়ে একটা স্পেশাল গাড়িতে ওঠে। এই গাড়িগুলো মূলত ইঞ্জিনিয়ার এবং তাদের ফ্যামিলির জন্য বরাদ্দ ছিল। গাড়িতে উঠে লিও তার নানা হানের আইডি কার্ড ইউজ করে গাড়িটি অন করে, কিন্তু গাড়ি চালানোয় লিওর বেশি অভিজ্ঞতা না থাকায় সে প্রথমে গাড়িটিকে কন্ট্রোল করতে পারছিল না, কিন্তু কিছুক্ষণ চেষ্টা করার পরে সে গাড়িটি চালাতে পারছিল। আর তারা বাইরের পৃথিবী এবং বিশাল সব আর্থ ইঞ্জিন দেখে অনেক অবাক হতে থাকে। অন্যদিকে আমাদের পেচিয়াংকে দেখানো হয় আজ তার মহাকাশ স্পেস স্টেশনে তার কাজের শেষ দিন এবং সে আর কিছুক্ষণের মধ্যে পৃথিবীতে ফিরে যাবে। আর আজকে একই দিনে পৃথিবী বৃহস্পতি গ্রহের অরবিটে প্রবেশ করবে। ঘুম থেকে উঠতে পেচিয়াং এর একজন রাশিয়ান কলিগ ম্যাকআপ তাকে একটি এক্সপেন্সিভ ভডকার বটল গিফট করে তার গুড বাই গিফট হিসাবে। পেচিয়াং ভডকার বটলটা এখানে না খেতে চাইলে ম্যাকআপ তার স্পেস স্যুটের মধ্যে ভডকার বটলটা দিয়ে মজা করে বলে মানব ইতিহাসের প্রথম মহাকাশচারী ইউরি গ্যাংরিনো লুকিয়ে ভডকার বোতল নিয়ে এসেছিল মহাকাশে। যাই হোক, পেচিয়াং তার শেষ দিনের কাজগুলো শুরু করতে গেলে রোবট মস তাকে ধন্যবাদ জানায় তার অসামান্য অবদানের জন্য। এরই সাথে পেচিয়াং এর সকল কলিগরাও তাকে হাততালি দিয়ে সম্মান জানায়। এদিকে লিও এবং ডোডোকে অবৈধভাবে গাড়ি চালানোর জন্য থানায় পুলিশ ধরে নিয়ে এসে আটকে রাখে। এদিকে হান এটা জানতে পেরে দ্রুত তাদেরকে ছাড়ানোর জন্য থানায় চলে আসে। হান এখানে পুলিশকে ঘুষ দিতে গেলে পুলিশ রেগে গিয়ে তাকেও জেলে আটকে ফেলে। এতে হান হাজতে বসে তার নাতি নাতনিকে তাদের কর্মের জন্য বকাঝকা করতে থাকে। হান এখানে ডোডোকে চোর বলায় ডোডো তো কান্নাকাটি শুরু করে দেয়। এদিকে তাদের পাশের হাজতে থাকা টিম নামের একটি ছেলে তাদের মধ্যে কথা বলতে আসলে লিও রেগে গিয়ে হাজতের দেয়ালে একটা কিল মারে। আর অবিশ্বাস্য হলেও সত্য যে হাজতের দেয়াল ভাঙতে শুরু করে যেন কোনো ভূমিকম্প হচ্ছে। তাই পুলিশ ওর প্রাণ বাঁচানোর জন্য তাদের ছেড়ে দেয়, কিন্তু সময় না থাকায় টিমকে ছাড়তে পারে না। এতে লিও তার জীবনের ঝুঁকি নিয়ে টিমকে মুক্ত করে আনে। আর এরপরে তারা বাইরে আসলে হান তার গাড়িতে করে লিও, ডোডো আর টিমকে নিয়ে একটি নিরাপদ জায়গায় যাওয়ার জন্য ছুটতে থাকে। আসলে পৃথিবী বৃহস্পতি গ্রহের খুব কাছে চলে যাওয়ায় পৃথিবীকে প্রবল জোরে বৃহস্পতি গ্রহ আকর্ষণ করতে শুরু করেছে। তাই হঠাৎ করে পৃথিবী তার গন্তব্যপথ থেকে ছিটকে পড়ায় এই ধ্বংসযজ্ঞ হচ্ছে। আর আমরা দেখতে পাই বিশ্ব সরকার এই মুহূর্তে ঘোষণা করে যে 5000 আর্থ ইঞ্জিন হঠাৎ করে বন্ধ হয়ে পড়েছে। আর পৃথিবী বৃহস্পতি গ্রহের দিকে যেভাবে এগিয়ে যাচ্ছে, দুটি গ্রহের সংঘর্ষ ঠেকানোর জন্য এখনই সবাইকে কাজে নেমে যেতে হবে। এবং আর 48 ঘন্টার মধ্যে এই আর্থ ইঞ্জিনগুলো যদি চালু করা না যায়, তাহলে পুরো এই পৃথিবী আর মানব জাতির ধ্বংস অনিবার্য। অন্যদিকে পেচিয়াং স্পেস স্টেশন থেকে হান এবং লিওর সাথে যোগাযোগ করার চেষ্টা করতে থাকে, কিন্তু শক্তির অপচয় ঠেকাতে গ্লোবাল আর্থ গভর্নমেন্ট সাধারণ যোগাযোগগুলো বন্ধ করে দিয়েছিল। তাই সে লিওর সাথে যোগাযোগ করতে পারে না, কিন্তু হানের সাথে যোগাযোগ স্থাপন করতে সাকসেসফুল হয়ে যায়, কেননা সে হানকে এমন একটা কার্ড আগেই দিয়েছিল যেটা দিয়ে মহাকাশ স্পেস স্টেশনে সবসময় যোগাযোগ করা যেত। হান পেচিয়াংকে জানায় যে লিও তার সাথেই আছে। এটা শুনে পেচিয়াং একটু স্বস্তি পেলেও সে তাদেরকে দ্রুত তাদের নিকটস্থ আশ্রয় কেন্দ্রে যেতে বলে। কিন্তু এই নতুন পরিস্থিতিতে পেচিয়াং এর পৃথিবীতে আর ফেরা হয় না, কেননা ইউনাইটেড আর্থ গভর্নমেন্ট প্রয়োজনীয় ক্ষেত্রগুলো ছাড়া বিদ্যুৎ শক্তি অপচয় না করার সিদ্ধান্ত নেয়, কেননা পুনরায় আর্থকে তার আগের গন্তব্য পথে ফিরিয়ে আনতে প্রচুর পরিমাণে শক্তি খরচ হবে। ফলে পেচিয়াং সহ স্পেস স্টেশনের সকলকে শক্তির অপচয় থামাতে স্লিপিং চেম্বারে চলে যেতে হয়। অপরদিকে আমাদের দেখানো হয় হানদের গাড়ি একদল পুলিশের গাড়ি আটকানোর চেষ্টা করছে, কিন্তু হান সহজে ধরা দিতে চায় না, কেননা তার নাতি নাতনিদেরকে নিয়ে তাকে দ্রুত একটি আশ্রয় কেন্দ্রে যেতে হবে। কিন্তু শেষ পর্যন্ত পুলিশের গাড়ি হানদের গাড়ি থামাতে সাকসেসফুল হয় এবং তাদের ক্যাপ্টেন জানায় যে খুব জরুরি প্রয়োজনে হানদের গাড়িটি তাদের খুবই প্রয়োজন, কেননা হাংজো আর্থ ইঞ্জিনের জন্য একটা যন্ত্রাংশ এখনই হাংজোতে নিয়ে যেতে হবে। এতে হানরা আইনত বাধ্য হওয়ার কারণে তারা রেস্কিউ পুলিশ অফিসারদেরকে সাহায্য করতে থাকে এবং তারা লাইটার কোর নামক একটি যন্ত্রাংশকে উদ্ধার করে তারা সাংহাইয়ের দিকে রওনা দেয়, কেননা সাংহাই হয়ে হাংজোতে যেতে হতো। তারা ধ্বংসপ্রাপ্ত সাংহাইকে দেখে অনেক আপসেট হয়ে পড়ে। এদিকে পেচিয়াং স্পেস স্টেশন থেকে রেস্কিউ টিমের ক্যাপ্টেন ওয়াং এর সাথে যোগাযোগ করে বলে সে যেন সিভিলিয়ান অর্থাৎ হান, লিও, ডোডো আর টিম
টিমকে যেন আশ্রয় কেন্দ্রে পৌঁছে দেয়। এতে ওয়াং বলে সে তা করতে পারবে, কিন্তু গাড়ি এবং সিনিয়র ড্রাইভার হানকে তার দরকার, কেননা তাদের মেন ড্রাইভার মারা গেছে। এ সময় লিউ বলে সেও গাড়ি চালাতে পারে এবং সে তাদের হেল্প করবে, এবং ডোডো এবং হানকে যেন আশ্রয় কেন্দ্রে পাঠানো হয়। এ সময় লিউ অনেক আপসেট হয়ে পড়ে এবং সে তার বাবাকে তার মায়ের মৃত্যুর জন্য দায়ী করে অনেক কথা বলতে থাকে। কিন্তু ঠিক এই সময় হানের গাড়িটি ভূমিকম্পের সম্মুখীন হয় এবং সামনে, পেছনে এবং ওপর সব দিক থেকে তাদের উপরে বরফ এবং বড় বড় পাথর পড়তে থাকে। ফলে পেচিয়াং এর সাথে তাদের যোগাযোগ কেটে যায় এবং পেচিয়াং এদিকে চিন্তিত হয়ে পড়ে। তখন রোবট মস তাকে জানায় যে পৃথিবী বৃহস্পতি গ্রহের আরো কাছে চলে এসেছে, তাই পুরো পৃথিবীতে এখন ভূমিকম্প হচ্ছে। এমনকি পৃথিবীর বায়ুমণ্ডলও বৃহস্পতি গ্রহের আকর্ষণের কারণে নষ্ট হয়ে যাচ্ছে। এই সময় পেচিয়াং এর স্লিপিং চেম্বারটা হঠাৎ করে বন্ধ হয়ে যায়। এটা নিয়ে পেচিয়াং মসকে বললেও মস কোনো কথা শোনে না, বরং পেচিয়াং জানতে পারে ইউনাইটেড আরব গভর্নমেন্ট পৃথিবীকে এভাবে ছেড়ে স্পেস স্টেশনটাকে পাঠিয়ে দিতে চায়। এদিকে হানদের গাড়িটি বরফে এবং পাথরের নিচে চাপা পড়ে যায়। ফলে তারা লাইটার কোর থেকে উপরে নিয়ে যাওয়ার জন্য একটি বিল্ডিং এর মধ্যে প্রবেশ করে এবং সেখানে থাকা লিফটের দড়ির সাহায্যে তারা লাইটার কোরটি এবং মানুষদেরকে উপরে তোলার চেষ্টা করতে থাকে। কিন্তু ওজন অনেক বেশি হয়ে পড়ায় লিফটের দড়িটি যে যন্ত্রের সাথে লাগানো ছিল সেটা ভেঙে পড়তে শুরু করে। শেষ মুহূর্তে লাইটার কোরটিকে উপরে তোলা গেলেও হান এবং আরেকজন উদ্ধারকর্মী সেখানেই দড়িতে ঝুলতে থাকে। এমন সেই লিফটের কাঠামোটি ভেঙে গেলে শেষ মুহূর্তে হানকে বাঁচানো গেলেও উদ্ধারকর্মীটি মারা যায়। তবে হান এখানে বেঁচে গেলেও তার স্যুটটি ড্যামেজ হয়ে যায় এবং ধীরে ধীরে তার স্যুটের অক্সিজেন লেভেল কমতে থাকে এবং অন্যদের থেকে দূরে থাকায় তাকে সঠিক সময়ে সাহায্য করাও সম্ভব হয় না এবং সে এখানে মারা যেতে থাকে। এবং সে মারা যাওয়ার আগ মুহূর্তে বরফে জমে থাকা মানুষদের দেখতে পায়, যাদের থেকে মনে হচ্ছিল তারা যেন বাঁচার জন্য এখনো চেষ্টা করছে। হানের ডোডোর কথা মনে পড়ে যায়, কেননা সে বন্যার সময় ডোডোকে কুড়িয়ে পেয়েছিল এবং সে তাকে নিয়ে আশ্রয় কেন্দ্রে নিয়ে আসে। মারা যাওয়ার শেষ মুহূর্তে সে লিওর কাছ থেকে কথা নেয় যে সে যেন ডোডোকে ঠিকভাবে আশ্রয় কেন্দ্রে নিয়ে যায়। এদিকে তারা দুজনে তাদের নানার মৃত্যুর যন্ত্রণায় কান্না করতে থাকে। এরপরে লিওরা বাইরে এসে সে রেস্কিউ টিমকে বলে যেহেতু গাড়িটা আর নেই সে তাদের আর কোনো কাজে আসবে না, তাই বরং ডোডোকে নিয়ে আশ্রয় কেন্দ্রে ফেরার চেষ্টা করাই ভালো। তখন রেস্কিউ টিমও তাদেরকে কিছু প্রয়োজনীয় জিনিসপত্র দিয়ে লাইটার কোরটিকে নিয়ে হ্যাংজোর উদ্দেশ্যে রওনা হয়। অপরদিকে স্পেস স্টেশনে থাকা পেজিয়াং তার স্লিপিং চেম্বার থেকে বেরিয়ে আসে। আসলে তার স্লিপিং ক্যাপসুলটি যখন বন্ধ হয়ে যাচ্ছিল সে তার একটি যন্ত্র খুলে রাখে, ফলে সে কোনোভাবে তার স্লিপিং চেম্বারটি খুলতে সাকসেসফুল হয়ে যায়। পেচিয়াং স্লিপিং চেম্বার থেকে বেরিয়ে দেখে বৃহস্পতি গ্রহকে আর তাদের কাছে দেখা যাচ্ছে না। এদিকে রোবট মস তখন বাকিদেরকে জাগিয়ে দেয় পেচিয়াংকে থামানোর জন্য। এতে পেচিয়াং মেকআপকে বোঝায় যে রোবট মস আসলে যেটা করছে সেটা ঠিক নয় এবং তার মধ্যে হয়তো কোনো যান্ত্রিক ত্রুটি এসেছে, কেননা পৃথিবীর মানুষদেরকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে। আর এটা নিশ্চয় মসের সিস্টেমের কোনো সমস্যা। তাই প্রবলেমটি সলভ করার জন্য পেচিয়াং এবং ম্যাকআপ স্পেস স্টেশন থেকে বেরিয়ে যায় ম্যানুয়ালি মসের সিস্টেমকে রিবুট করার জন্য। অপরদিকে লিউ, ডোডো আর টিম একটি বিমানকে বিধ্বস্ত অবস্থায় দেখতে পায়, সেই সাথে একটা গাড়িকেও পাশে অচল অবস্থায় দেখা যায় এবং তারা ভেতরে গিয়ে জানতে পারে এই গাড়িটিও একটি লাইটার কোর নিয়ে সুলাইসির আর্থ ইঞ্জিনের দিকে যাচ্ছিল। কিন্তু ভূমিকম্পের মধ্যে ড্রাইভার মারা যাওয়ায় গাড়িটি চালানোর আর কেউ নেই। এতে লিউ গাড়িটি চালানোর দায়িত্ব নেয়। এর মধ্যে সেখানে থাকা একটি কমিউনিকেশন ডিভাইস থেকে তারা শুনতে পায় যে ক্যাপ্টেন ওয়াং তার রেস্কিউ টিম নিয়ে প্রায় হাংজো শহরে পৌঁছে গেছে, কিন্তু তাদেরও এখন ইমার্জেন্সি হেল্প দরকার, কেননা ভূমিকম্পের ফলে হাংজো শহরও ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এমনকি তাদের একজন সদস্য ঠান্ডার কারণে মারা গেছে। আর তাই তাদের টিমের ডক্টর এটা সহ্য করতে না পেরে লাইটার কোরটিকে গুলি করে নষ্ট করে ফেলে এবং ক্যাপ্টেন ওয়াং অনেক রেগে গিয়ে তাদেরকে বকাঝকা করতে থাকে এবং মিশন ফেল ঘোষণা করে তার টিমের সকলকে ফেরত যেতে বলে। লিউ তখন গাড়ি নিয়ে সেখানে এসে বলে তাদের কাছে থাকা লাইটার কোরটিকে সুলাইসি 3-তে পৌঁছে দেওয়ার জন্য ক্যাপ্টেন ওয়াং যেন তাদেরকে সাহায্য করে, কেননা সুলাইসি 3-র আর্থ ইঞ্জিনটি পৃথিবীর প্রায় সেন্টারে হওয়ার কারণে এই আর্থ ইঞ্জিনই অনেক ইম্পর্ট্যান্ট। এতে ক্যাপ্টেন ওয়াং তার দায়িত্ববোধের জায়গা থেকে এবং তার ব্যর্থতার গ্লানি থেকে মুক্তি পেতে তাদেরকে সাহায্য করতে রাজি হয়ে যায় এবং তারা সবাই মিলে সুলাইসি 3-র দিকে যাত্রা শুরু করে। অন্যদিকে ম্যাকারবে এবং পেজিয়াং স্পেস স্টেশন থেকে বাইরে আসার পরে সেন্ট্রাল কন্ট্রোল
ইউনিটের দিকে যেতে থাকে, কিন্তু রোবট মস তাদের এই প্রচেষ্টাকে ক্রাইম হিসেবে গণ্য করে। ফলে সে তার ডিফেন্স সিস্টেমটি অন করে দেয়। এতে মেগা যখন কন্ট্রোল ইউনিটের দরজা খুলতে যায় তখন ডিফেন্স সিস্টেমের থেকে গুলি এসে লাগার কারণে সে সেখানে মারা যায়। কিন্তু এদিকে পেচিয়াং কোনোভাবে বেঁচে যায় এবং সে বুঝতে পারে মস এখানে অস্বাভাবিক আচরণ করছে এবং সে কোনোভাবে মেন কন্ট্রোল ইউনিটে প্রবেশ করতে সাকসেসফুল হয়। এতে মস তাকে বলতে থাকে সে রুলস ব্রেক করেছে, কিন্তু এতে পেচিয়াং কোনো পাত্তা দেয় না এবং সে ম্যানুয়ালি মসকে রিবুট করার চেষ্টা করতে থাকে, কিন্তু পেচিয়াং এতে সাকসেসফুল হয় না। মস তাকে দেখায় যে মূলত বড় বড় ক্ষমতাধর দেশগুলো তাকে কন্ট্রোল করে এবং এই পর্যন্ত মস যা যা করেছে সেগুলো কোনো যান্ত্রিক ত্রুটি ছিল না, বরং ইউনাইটেড আরব গভর্নমেন্ট তাকে অর্ডার করেছিল, তাই সেই কাজগুলো করেছে। মূলত জরুরি অবস্থা জারি করার পরে মস ক্যালকুলেশন করে বের করে ফেলে মানবজাতির আর কোনো বাঁচার পথ নেই। ইউনাইটেড আর্থ গভর্নমেন্ট এমনকি শেষ চেষ্টাও করে দেখেছে, কিন্তু তারা সময় মতো আর্থ ইঞ্জিনগুলোকে চালু করতে পারবে না। তাই ইউনাইটেড আর্থ গভর্নমেন্ট মানবজাতিকে বাঁচানোর জন্য আরেকটি পথ বেছে নেয়, আর সেটা হলো স্পেসশিপে থাকা অসংখ্য মানব ভ্রূণ এবং স্পেসশিপে থাকা শস্য বীজগুলো নিয়ে স্পেস স্টেশনটিকে আলফা সেঞ্চুরির দিকে পাঠিয়ে দেওয়া। আর এই প্রজেক্টটির নাম দেওয়া হয়েছে হেলিওস প্রজেক্ট। যাই হোক, পেজিয়াং শেষ মুহূর্তে লিওয়ের সাথে যোগাযোগ করতে চাইলে তার প্রচেষ্টা সফল হয় না। যাই হোক, এদিকে বিকল হয়ে যাওয়া আর্থ ইঞ্জিনগুলো মানুষের অক্লান্ত পরিশ্রমের কারণে ধীরে ধীরে আবারও চালু হতে শুরু করে। শুধুমাত্র সোলারিস 3 আর্থ ইঞ্জিনটি চালু হলে মোটামুটি সবগুলো বড় বড় আর্থ ইঞ্জিন চালু হয়ে যাবে। লিওয়ার ক্যাপ্টেন ওয়াং এর দল সোলারিস 3-তে পৌঁছানোর সাথে সাথে দেখা যায় যে সোলারিস 3 ইঞ্জিনটি বাদে বাদ বাকি সবগুলো ইঞ্জিনই প্রায় চালু হয়ে গেছে। কিন্তু এই মুহূর্তে মস পুরো পৃথিবীতে অ্যানাউন্স করে যে দ্য ওয়ান্ডারিং আর্থ প্রজেক্টটি ব্যর্থ হয়েছে এবং আমাদের এই পৃথিবীকে আর কোনোভাবে বাঁচানো সম্ভব নয় এবং আর 7 দিনের মধ্যে পুরো পৃথিবী ধ্বংসপ্রাপ্ত হবে। আর এই নিউজটা শুনে তো পুরো পৃথিবীর সকল মানুষ নির্বাক হয়ে পড়ে আর প্রায় সবাই সকল আশা ছেড়ে দেয়। এত পরিশ্রম প্রচেষ্টার পরেও পৃথিবীকে বাঁচানো সম্ভব হলো না। লিও এখানে বৃহস্পতি গ্রহের দিকে তাকিয়ে থাকে আর তার বাবার কথা মনে পড়ে। তখন তার মনে পড়ে যে বৃহস্পতির ম্যাক্সিমামই হাইড্রোজেন, আর হাইড্রোজেন দিয়ে তো বিস্ফোরণ ঘটানো যায়। আর তারা যদি এই কাজটা করতে পারে তাহলে পৃথিবী যাই ধাক্কাটা খাবে, তাহলে পৃথিবী বৃহস্পতির চৌম্বক ক্ষেত্র থেকে বেরিয়ে আসতে পারবে আর এতে হয়তো পৃথিবী বৃহস্পতি গ্রহের সাথে সংঘর্ষ হওয়া থেকে বাঁচতে পারবে। লিউ প্ল্যান করে যে যদি সোলারিস 3 আর্থ ইঞ্জিনটি ফুল পাওয়ারে চালানো যায় এবং সোলারিস 3 আর্থ ইঞ্জিনের শিখাটিকে সর্বোচ্চ উচ্চতায় নিয়ে গিয়ে বৃহস্পতি গ্রহের বায়ুমণ্ডলে থাকা হাইড্রোজেনে বিস্ফোরণ ঘটানো সম্ভব হবে। তাই তারা সবাই মিলে কাজে নেমে পড়ে। সেখানে ইলি নামের একজন সায়েন্টিস্ট ছিল, সে সবাইকে কাজটা কিভাবে সম্পন্ন করা যাবে সেটা ব্যাখ্যা করতে থাকে। প্রথমে তাদেরকে সোলারিস 3 আর্থ ইঞ্জিনে একটা প্রোগ্রাম ইনস্টল করতে হবে এবং দ্বিতীয়টি হলো ইঞ্জিনটিকে ম্যানুয়ালি আনলক করা এবং তৃতীয় আর মেন ধাপটি হলো ইঞ্জিনটির মধ্যে লাইটার কোডটি স্থাপন করা এবং এর মাধ্যমে তারা ইঞ্জিনটিকে ফুল পাওয়ারে চালাবে। লিওয়ার টিমকে দায়িত্ব দেওয়া হয় যে তারা ইঞ্জিনের মধ্যে গিয়ে লাইটার কোডটিকে স্থাপন করবে। লিওয়ার টিম বাকিদেরকে সোলারিস 3 আর্থ ইঞ্জিনের কন্ট্রোল রুমের সামনে নামিয়ে দেয়। ক্যাপ্টেন ওয়াং সেখানে থাকা রেস্কিউ গার্ডদের কাছে সাহায্য চাইলে তারা মানা করে দেয় এবং বলে এখন আর কোনো চেষ্টা করে লাভ নেই এবং তারা এটা বলে সেখান থেকে চলে যায়। পরে ক্যাপ্টেন ওয়াংরা নিজেরাই সেখানে ভাগ হয়ে কাজ শুরু করে এবং শুরুতে তারা আর্থ ইঞ্জিনের পাওয়ার শাটডাউন করে প্রোগ্রাম ইনস্টলের কাজ শুরু করে। এদিকে ডোডো রেডিওর মাধ্যমে সবাইকে জানায় যে তারা পৃথিবীকে বাঁচানোর আরেকটা শেষ চেষ্টা করতে যাচ্ছে, কিন্তু তখন বাকিরা মসের নির্দেশনা অনুযায়ী আশ্রয়কেন্দ্রে যাওয়ার জন্য ব্যস্ত। এদিকে প্রোগ্রাম 99% ইনস্টল হয়ে আটকে যায়, কিন্তু একটা বড় যন্ত্রাংশকে তার সঠিক জায়গার মতো বসাতে পারলে সেটা 100% ইনস্টল হয়ে যাবে। তাই সেখানে থাকা সবাই হাতে জোরে সেই বড় যন্ত্রাংশটিকে তার জায়গা মতো বসানোর চেষ্টা করতে থাকে, কিন্তু সেটা এত ভারী ছিল যে তারা সেটা কোনোভাবে নড়াতে পারছিল না। অন্যদিকে লিওয়ার টিম ইঞ্জিনটির একদম নিচে পৌঁছে যায় যেখানে লাইটার কোডটিকে স্থাপন করতে হবে। তারা লাইটার কোডটিকে ঠিকভাবে বসাতে পারে ঠিকই, কিন্তু একটু মিসম্যাচ হয়ে যাওয়ার কারণে ইঞ্জিনটি বন্ধ হতে চায় না। অপরদিকে ভূমিকম্পের কারণে কন্ট্রোল রুমের অবস্থা একেবারে খারাপ হয়ে যায়। এতে একজন বিজ্ঞানী হার্ডওয়্যারের কোনো সমস্যা আছে কিনা চেক করতে গেলে সে সেখানেই মারা যায় এবং টিমের অনেকেই আহত হয়ে পড়ে। এদিকে ডোডো একটা ইমার্জেন্সি কমিউনিকেশন ডিভাইস খুঁজে পায় এবং সে পেসিয়াং এর সাথে যোগাযোগ স্থাপন করতে সাকসেসফুল হয় এবং সে পেসিয়াংকে সবকিছু খুলে বলে। এতে পেসিয়াং বলে সে বিষয়টা দেখছে। এতে পেসিয়াং ইউনাইটেড আর্থ গভর্নমেন্টের সাথে যোগাযোগ করে এবং সে তাদেরকে সবকিছু খুলে বলে এবং সে তাদের বলে সোলারিস 3 আর্থ ইঞ্জিনের লক্ষ্যবল দরকার।
কিন্তু ইউনাইটেড আর্থ গভর্নমেন্ট সেটাতে মানা করে দেয়। তারা বলে পৃথিবীর এখন আশা শেষ, তবে সে বাকিদের ডোডোর কমিউনিকেশন ডিভাইসের সাথে কানেক্ট করে দেবে। এতে যারা শেষ প্রসেসটা করতে যায় তারা সেখানে যাবে। এতে ডোডো সবাইকে সবকিছু বলতে থাকে, যেটা রেডিওর মাধ্যমে সকলেই শুনতে পারে। সে সকলকে অনেক ইমোশনাল কথা বলে এবং সে বলে আশাই একমাত্র জিনিস যেটা আমাদের বাঁচিয়ে রাখতে পারে। তাই সে সবার কাছে সাহায্য ভিক্ষা করে। ডোডোর এই কথাগুলো শুনে যারা বাড়ি ফিরছিল তারা ভাবতে থাকে এমনিতেও তো মরতেই হবে, তাহলে শেষ চেষ্টাটা করতে সমস্যা কোথায়। সবাই তখন সুলাইসি 3 ইঞ্জিনের দিকে যেতে থাকে এবং সেখানে পৌঁছে ক্যাপ্টেন ওয়াংদের সেই যন্ত্রাংশটি সরাতে সাহায্য করে। এদিকে লিউ তার প্রাণের ঝুঁকি নিয়ে লাইটার কোডটির সমস্যার সমাধান করতে চেষ্টা করে এবং সে কোনোভাবে সাকসেসফুল হয়ে যায়। কিন্তু লাইটার কোডটি সঠিক জায়গায় বসার পরে সেই জায়গার দরজাটি বন্ধ হতে থাকে এবং লিউ সেখানে আটকে যেতে থাকে। কিন্তু সঠিক সময়ে টিম তার জীবনের ঝুঁকি নিয়ে লিউকে বাঁচিয়ে নেয়। এরপরে তারা দুজনেই গাড়ি নিয়ে ইঞ্জিনের থেকে বের হওয়ার চেষ্টা করে, কিন্তু ক্রমে জায়গাটি সংকুচিত হতে থাকে, কেননা সবগুলো গেট একেবারে বন্ধ না করে ইঞ্জিনটি চালু করা যাবে না। লিউ কোনোভাবে গাড়ি নিয়ে ইঞ্জিনের মধ্যে থেকে বেরিয়ে আসে এবং ইলিকে বলে তাড়াতাড়ি ইঞ্জিনটি চালু করতে। এতে ইলিও তাই করে, কিন্তু দেখা যায় যে বৃহস্পতি গ্রহের বায়ুমণ্ডলে বিস্ফোরণ ঘটানোর জন্য শিখাটিকা আরো 5000 কিলোমিটার উপরে থাকতে হবে। আর এই নিউজে সবাই প্রচন্ড হতাশ হয়ে পড়ে, কিন্তু পেচিয়াং এর মাথায় একটা বুদ্ধি আসে। যদি সেই স্পেস স্টেশনটিকে নিয়ে শিখাটির সামনে যায় তাহলে স্পেস স্টেশনে থাকা জ্বালানির কারণে বৃহস্পতি গ্রহের বায়ুমণ্ডলে বিস্ফোরণ ঘটানো সম্ভব হবে। পেচিয়াং তার এই সিদ্ধান্তটি ইউনাইটেড আর্থ গভর্নমেন্টকে জানায়, কিন্তু এদের বিশ্ব সরকার মানা করে দেয়, কেননা স্পেস স্টেশনে মানবজাতিকে আবারও গড়ে তোলার সকল কিছু রয়েছে। পেচিয়াং তখন বলে যে এখন আর ভাবার সময় নেই। এই সময় ইউনাইটেড আর্থ গভর্নমেন্ট কমিউনিকেশনটি কেটে দেয়। এদিকে মজ বলে সে এটা কোনোভাবে হতে দেবে না। পেচিয়াং তখন ম্যাকারবের দিয়ে যাওয়া সেই ভটকার বোতলটি মসের উপরে ছুঁড়ে মারে। এদিকে মসের একটি কাঁটাতারে শর্ট সার্কিটের কারণে তার গায়ে আগুন লেগে যায় এবং পেচিয়াং এসে ককপিটে বসে। অপরদিকে মসের গায়ে আগুন লাগার কারণে শাটডাউন হয়ে পড়ে এবং সে স্পেস স্টেশনটিকে নিয়ে পৃথিবী এবং বৃহস্পতি গ্রহের দিকে রওনা দেয়। এদিকে ইউনাইটেড আর্থ গভর্নমেন্ট আবারও তাদের কমিউনিকেশন চ্যানেলটি চালু করে এবং তারা পেচিয়াংকে তার প্রচেষ্টার জন্য সম্মান জানায়। কিন্তু এদিকে লিউ এটা কোনোভাবে মেনে নিতে পারে না যে তার বাবাও তার লাইফ স্যাক্রিফাইস করছে এবং সে তার বাবাকে আর কখনোই দেখতে পাবে না। পেচিয়াং লিউকে বলে তোমার মনে আছে আমি তোমাকে ছোটবেলায় বলেছিলাম তুমি আমাকে আকাশের তারার মধ্যে সবসময় দেখতে পাবে। আর তখনই আমরা স্পেস স্টেশনটিকে বিস্ফোরণ হতে দেখতে পাই। এদিকে পৃথিবীর মানুষ নিশ্চিত হয় যে বৃহস্পতির বুকে বিস্ফোরণ ঘটানো সাকসেসফুল হয়েছে, তাই সবাই অনেক খুশি হয়। কিন্তু আগামী 7 মিনিটের মধ্যে সবাইকে নিকটস্থ আশ্রয় কেন্দ্রে পৌঁছাতে হবে, কেননা বিস্ফোরণের ধাক্কায় যে ভূমিকম্প হবে তাতে ভূপৃষ্ঠে থাকলে সকলেই মারা পড়বে। তাই সুলাইসি 3 আন্ডারগ্রাউন্ড সিটিতে ঢোকার জন্য সকলের হুড়োহুড়ি পড়ে যায়। কিন্তু এদিকে লিউ তখনও বৃহস্পতি গ্রহের দিকে তাকিয়ে থাকে। টিম তাকে ডোডোর দোহাই দিয়ে সেখান থেকে নিয়ে যায় এবং তারা এসে দেখে ক্যাপ্টেন ওয়াং আর ডোডো কংক্রিটের নিচে চাপা পড়ে আছে। ডোডোকে টেনে বের করা গেলেও ক্যাপ্টেন ওয়াংকে তারা কোনোভাবে বের করতে পারে না। আর হাতে বেশি সময় না থাকায় ক্যাপ্টেন ওয়াংও তাদেরকে বলে তারা যাতে তাকে ছেড়ে দ্রুত আশ্রয় কেন্দ্রে চলে যায়। কিন্তু ততক্ষণে আর বেশি সময় নেই, তাই তারা আর্থ ইঞ্জিনটির নিচেই আশ্রয় নেওয়ার জন্য গাড়ি নিয়ে ছুটতে থাকে এবং তারা অনেক চেষ্টা করার পরে কোনোভাবে আর্থ ইঞ্জিনের নিচে চলে যায়। কিন্তু আঘাত লাগার কারণে লিউয়ের হেলমেটটি ফেটে যায় এবং সে ধীরে ধীরে ঠান্ডায় জমে যেতে থাকে এবং সে চোখ বন্ধ করতে করতে ভাবে যে এ যাত্রায় পৃথিবী বেঁচে গেল। আর এরপরে আমরা 3 বছর পরের দৃশ্য দেখতে পাই। লিও এবং ডোডো সেদিন কোনোভাবে বেঁচে গিয়েছিল এবং লিও এখন তার অবদানের জন্য সবার কাছ থেকে এখন অনেক সম্মান পায়। আর এখন সে ওয়ান্ডারিং আর্থ প্রজেক্টের জুনিয়র ড্রাইভার হিসাবে কাজ করে। আর পাশাপাশি মানুষের জীবনও অনেকটাই স্বাভাবিক হয়ে গেছে। কিন্তু তারা যেহেতু এখনো সূর্যের হাত থেকে নিরাপদ নয়, তাই তারা নতুন আরেকটি মিশন শুরু করে। আর তোমাদের এই নতুন মিশনে কি কি ঘটেছে সেটা দেখার জন্য এই মুভির সিজন 2টা দেখতে হবে। তো গাইস, তোমরা যারা যারা এই মুভির সিজন 2 এক্সপ্লেনেশনটা দেখতে চাও অবশ্যই কমেন্টে জানিও। তো আজকের মতো বিদায় নিচ্ছি, তোমাদের সাথে আবারও আরেকটা নতুন ভিডিওতে দেখা হবে।